অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সেলিম হোসেন। ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা এবং ভারতে রাত 11:30। তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলাগুলো সহ আশপাশের অন্যান্য জেলাসমূহে করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে তা যদি অব্যাহত থাকে তবে করোনা সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশ সরকার যদিও এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে মানুষের যাতায়াত বন্ধ রেখেছে, তারপরও চোরাই পথে কৌশলে এপার ওপারে অবাধে যাতায়াত চলতে থাকায় সীমান্ত জেলা সহ আশপাশের জেলাসমূহে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। ওই সমস্ত জেলাগুলোর প্রত্যন্ত গ্রামগুলোতেও এখন করোনা ভাইরাস তার থাবা বিস্তার করেছে বলে রোববার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। সংক্রমণের হার বাড়তে থাকায় স্থানীয় ও জেলা হাসপাতালগুলোর শয্যা খালি নাই বলে উল্লেখ করে খবরে বলা হয়েছে খুলনা বিভাগের সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার গত 24 ঘন্টায় বেড়ে 66.07% এবং রাজশাহীতে বেড়ে 53.67% দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে আগামী দিনগুলোতে বাংলাদেশে করোনা বিস্তারের গতি প্রকৃতি কি দাঁড়াতে পারে সে সম্পর্কে ভয়েস অফ আমেরিকার তরফে জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর মুজাহিরুল হক বলেন, দেশে করোনা সংক্রমণের যে উদ্যোগতি দেখা যাচ্ছে তা নিয়ন্ত্রণে অধিক সংক্রমিত এলাকায় কঠোর লকডাউন এবং অন্যান্য বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর না করলে তা পারে। তিনি বলেন, প্রশ্নটা দাঁড়িয়েছে যে বর্ডারটা আমাদের পৌরাস এবং বর্ডারটা পৌরাস হওয়ার কারণে সীমান্তটা সিল করা কিন্তু কোনো সময়ই সম্ভব হয় না। এখনো যেটা হচ্ছে সীমান্তের বাইরে যখন নাকি আমাদের সীমান্তে ঢোকার পরে এটা যখন ছড়ানো শুরু হয়েছে, এটা আস্তে আস্তে আমাদের সীমান্তবর্তী সব জেলাগুলিতে ছড়িয়েছে এবং এখন সেটা বিয়ন্ড অন্যান্য জেলা ছড়াচ্ছে। এই পর্যন্ত প্রায় 20টি জেলার ভিতরে সংক্রমণটা ছড়িয়ে। আমাদের যেটা করণীয় যে আমরা যদি স্ট্রিক্ট মেজার গুলি না নেই, স্ট্রিক্ট মেজার বলতে আমি যেটা বলছি যে সেটা হলো আমাদের লোকালাইজড লকডাউন গুলি খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। যেমন যেই এলাকায় সংক্রমণের হার বেশি সেই জায়গাগুলিতে স্ট্রিক্টলি লকডাউনটা মেনটেন করতে হবে। পাশাপাশি দুটো জিনিস করতে হবে, একটা হলো যারা সংক্রমিত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আইসোলেশনে নিয়ে, আর যারা তাদের সংস্পর্শে কন্ট্যাক্ট ট্রেসিং এ তাদেরকে আমাদেরকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখে। এটা হলো একটা উপায়, কন্টেইন, এর কোনো বিকল্প নাই। এবং এই জায়গায় আমাদের যে কোনো ব্যর্থতা এটা কিন্তু আরো ছড়াতে পারে এবং ছড়াতে ছড়াতে সারা দেশব্যাপী ছড়ানোর সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা, এই ভ্যারিয়েন্টটা খুব তাড়াতাড়ি ছড়ায় এবং আমাদের এখনকার জানা মতে সেটা হলো যে খুব তাড়াতাড়ি সংক্রমণের কারণে মানুষের যখনই চিকিৎসা নিতে দেরি করবে তখন এটা মৃত্যু হার বাড়িয়ে দেবে। এখন কঠোরভাবে আমাদের নির্দেশনাগুলি মানাতে পারি, লকডাউন হলে যেটা হয় সেটা মানাতে পারি এবং লোকজন যদি মানে তাহলে এটাকে কন্টেইন করা সহজ হবে। আর না হলে আমাদের এটা শুধুমাত্র বর্ডার এলাকায় বা 20টি জেলায় ছড়িয়েছে সেখানে সীমাবদ্ধ থাকবে না, সেটা বিয়ন্ড দ্যাট সারা দেশব্যাপী ছড়াতে পারে এবং তখন আমাদের পক্ষে এইটাকে কন্টেইন করা ডিফিকাল্ট হবে এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। করোনা ভাইরাস বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সতর্ক করেছে এই বলে যে দেশে করোনা ভাইরাসের বড় আকারে সংক্রমণ হলে চিকিৎসা ব্যবস্থা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে, যেমনটি দেখা গেছে পাশের দেশ ভারতে। এদিকে আজ সরকারের দেওয়া তথ্য মোতাবেক দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 47 জন করোনা রোগী এবং আক্রান্ত হয়েছেন 2436 জন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। এখন শুনুন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের একটি রিপোর্ট। কুষ্টিয়ায় প্রকাশ্যে স্ত্রী, সন্তান ও এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপপরিদর্শক সৌমেন রায়ের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, রোববার বেলা 11টার দিকে শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে এ ঘটনা ঘটিয়েছেন সৌমেন রায়। নিহতরা হলেন আসমা খাতুন ও তার 6 বছরের ছেলে রবিন এবং শাকিল খান নামের অপর এক যুবক। নিহতরা সবাই কুমারখালীর নাটুরিয়া গ্রামের বলে জানা গেছে। তারা কুষ্টিয়া শহরেই থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে আসমা তার সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিলেন, পাশে শাকিলও ছিলেন। সৌমেন রায় হঠাৎ সেখানে উপস্থিত হয়ে আসমার মাথায় গুলি চালায়।
এ সময় আসমার পাশে দাঁড়িয়ে থাকা শাকিলের মাথাতেও গুলি করেন। এমন পরিস্থিতি দেখে শিশু রবিন দৌড় দেয়। পরে সৌমেন রবিনকেও গুলি করে। আসমা ঘটনাস্থলেই মারা যায় আর বাকি দুজন হাসপাতালে মারা যায়। আশেপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে সে দৌড়ে একটি ভবনের ভিতর ঢুকে পড়েন। পরে পুলিশ এসে সৌমেনকে গ্রেপ্তার করেছে। একদম চোখের সামনে গুলি করলো, গুলি করে ওই বাচ্চাকে মারি ফেললো। ওকে ঠেকানো হচ্ছে, ও আবার বাইরে গুলি করছে, গুলি করার পরে ভিতরে যা 2-3টে গুলি করলো। এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৌমেনের স্ত্রী আসমার সাথে শাকিলের পরকীয় সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে আরো বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, লোকমুখে ছড়িয়ে পড়েছে, অবশ্যই এটা সূক্ষ্ম ন্যায় বিচার নিশ্চিত করবে। এদিকে সৌমেনকে গ্রেপ্তারের পর মূল ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া। রয়েছে জহুরুল আলমের আরো একটি রিপোর্ট। বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপুমণি জানিয়েছেন, মাধ্যমিক বা এসএসসি ও উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা সশরীরে না নিয়ে বিকল্প পদ্ধতিতে কিভাবে নেওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। রোববার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই তথ্য জানিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকার আহ্বান জানান। করোনার কারণে গত বছর 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই সাথে এইচএসসি পরীক্ষাও বাতিল হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় করোনা পরিস্থিতির উন্নতি হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 7 দিন ক্লাস নিয়ে এসএসসি এবং 84 দিন ক্লাস নিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষা সশরীরে নেওয়া যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তিনি আরো জানান, গত 13 মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয় নাই। শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে খোলা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে দেওয়ার মতো সিদ্ধান্ত সরকার নেবে না। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট শুনুন এবার। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ যারা খাদ্য ও ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়ে থাকে, তারা ভারতীয় কোম্পানি বায়োটেকের করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনকে আপৎকালীন ব্যবহারের অনুমতি না দেওয়ায় একাধিক দিক থেকে অসুবিধার সৃষ্টি হয়েছে। যদিও এফডিএ বলেছে, কোভ্যাক্সিন আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র না পেলেও মানুষের দেহে তার 3য় দফা পরীক্ষা সফল হলে পূর্ণাঙ্গ ব্যবহারের জন্য অনুমতি চাওয়া যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রে কোভ্যাক্সিন তৈরির জন্য চুক্তিবদ্ধ অক্সিজেন সংস্থার কাজ এর ফলে পিছিয়ে গেল। বস্তুত 3য় দফা পরীক্ষা সফল হওয়ার আগেই ভারতে কোভ্যাক্সিন ছাড়পত্র পেয়ে গিয়েছে এবং বহু মানুষকে সেই প্রতিষেধক দেওয়াও হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 3য় দফার পরীক্ষা শেষ ও সফল না হওয়া পর্যন্ত কোনো ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয় না। কাজেই শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ ও এশিয়ার আরো বহু দেশে আপাতত কোভ্যাক্সিন বৈধ প্রতিষেধক হিসেবে স্বীকৃত হবে না। তার ফলে বহু ভারতীয় ছাত্র যারা যুক্তরাষ্ট্র সহ ওই সব দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা খুবই দুশ্চিন্তায় পড়েছেন। তবে ভারত বায়োটেক এবং যুক্তরাষ্ট্রে তাদের সহযোগী সংস্থা অক্সিজেন বলেছে, শীঘ্রই 3য় দফার পরীক্ষা মনুষ্যদেহে সফল হবে এবং জুলাই মাসের প্রথমার্ধেই এফডিএ আর হুয়ের অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতিতে আগামী 15 জুনের পরে নিয়ন্ত্রণ বিধি নিয়ে রাজ্য প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে জল্পনা চলছে সমাজে নানান স্তরে। প্রশাসনের খবর, এই ব্যাপারে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাতে পারে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্তাদের অনেকেরই বক্তব্য, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই পথ অনেকটাই কার্যকর হয়েছে। তবে নিয়ন্ত্রণ বিধি জারি থাকার জন্য অর্থনৈতিক দিক থেকে রাজ্যের উপর ক্রমশ চাপ বাড়ছে। প্রশাসনের অন্দরের খবর, এই পরিস্থিতিতে কি করা উচিত সে ব্যাপারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। তবে অনেকে মনে করছেন, নিয়ন্ত্রণ বিধির মেয়াদ সামান্য বাড়লেও সব দিক বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। কিন্তু এখনই নিয়ন্ত্রণ বিধি পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত বলা যেতে পারে গত 16ই মে নিয়ন্ত্রণ বিধি চালু হওয়ার আগে রাজ্যে সংক্রমণের সংখ্যা দৈনিক প্রায় 20,000-এ পৌঁছে গিয়েছিল। প্রাথমিকভাবে 15 দিনের জন্য এই নিয়ন্ত্রণ বিধি চালু করা হলেও পরে অবশ্য তা বাড়িয়ে 15ই জুন পর্যন্ত করা হয়। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে এবং 1575 কিলোহার্টজে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ শুনুন আনিস আহমেদের একটি সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট। আফগানিস্তানের অনেক সমস্যারই সমাধান হয়নি এবং আমরা লক্ষ্য করছি যে তালিবান যেন ক্রমশই আফগানিস্তানে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, একটা শক্ত অবস্থানে যাওয়ার চেষ্টা করছে। তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের তরফ থেকে কিছু উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে। আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংবাদ বিশ্লেষক এবং সাংবাদিক মাশকাবাদ হাসান। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং জোট বাহিনীর সৈন্য প্রত্যাহারের আগেই যেন আফগানিস্তানের সমস্যাগুলো সমাধান করা হোক, সেটা বোধহয় পাকিস্তানের নিরাপত্তার জন্য প্রয়োজন। তো এই নিষ্পত্তি কি আদৌ সম্ভব? এটা নিয়ে তো আসলে সবারই সন্দেহ আছে এবং সেরকম একটা সন্দেহ নিয়ে কথাবার্তা পাকিস্তানের মিডিয়াতে হয়েছে, নাগরিক সমাজে চলছে। তার প্রেক্ষিতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমনটা বলেছেন এবং এটা মোটামুটি ভাবে বলা যায় যে যারা আফগানিস্তানকে জানেন, বিশেষত গত 20 বছর ধরে আফগানিস্তানের পরিস্থিতি দেখেছেন, তারা সবাই বুঝতে পারছেন যে আফগানিস্তানের যে সরকারটি রয়ে গেল এখন, সেই সরকারটি কাবুলের শহরের মধ্যেই তার ক্ষমতা সীমাবদ্ধ এবং দেশের অন্যান্য অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ নেই বললেই চল। সেইখানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি না থাকলে বা নেটো বাহিনীর নিরাপত্তা উপস্থিতি না থাকলে কেবল আফগানিস্তানের সেনাবাহিনীর পক্ষে আফগানিস্তানে শুধু তালিবানই নয়, সেখানে নানান রকম সন্ত্রাসী সংগঠন রয়েছে, ISIS রয়েছে, আল কায়েদারও কিছু অংশ রয়ে গেছে। তো এরা যদি উন্মত্ত হয়ে ওঠে তাদের স্বভাবসুলভ প্রক্রিয়ায়, যেটা তারা এখন করে এসেছে, তাহলে তো খুব বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। বিশেষ করে এই যে গত মাসেও কিন্তু একটি বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে, যখন কিনা সমঝোতা আলোচনা চলছে। তো কিভাবে সমস্যার আশঙ্কা করছে পাকিস্তান যদি ধরুন কোন নিষ্পত্তি না হলো এই মুহূর্তে, তার সম্ভাবনা অনেকেই বলছেন, যেমন আপনিও বলছেন যে সে সম্ভাবনা কম, তাহলে সেক্ষেত্রে পাকিস্তান কি ধরনের সমস্যার আশঙ্কা করছে? পাকিস্তানের যেটা মনে হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাপ আলোচনা এবং প্রতিরক্ষা উপদেষ্টা উমিদ ইউসুফ উনি আলোচনা করছেন মিডিয়ায় যে এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে সীমান্ত, সেটি যদি অরক্ষিত হয়ে পড়ে তাহলে পারে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের যে আদিবাসী এলাকাটি রয়েছে সেখানে যদি আবারও দেখা যায় যে আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা ঢুকে পড়লো, তাহলে পাকিস্তান এই যে তাদের অভ্যন্তরীণ যে সন্ত্রাসবাদ পরিস্থিতিকে মোটামুটি একটা নিয়ন্ত্রণে এনেছে, এটি আবার ভণ্ডুল হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। তারপরে পাকিস্তানের যেমন শরণার্থী সমস্যা এর মাঝে রয়েছে, আফগানিস্তানের প্রায় 30 লাখ মতো শরণার্থী এখন রয়ে গেছে। এর উপরে রয়েছে যেমন ধরুন মাদক ব্যবসা, এটাকে তো বন্ধ রাখার চেষ্টা করে থাকে পাকিস্তানের পক্ষ থেকে, কিন্তু সেটার যদি প্রসার ঘটে বা আফগানিস্তানের অভ্যন্তরীণ শৃঙ্খলা না থাকায়, সেটাও উদ্বেগের ব্যাপার, এমনটা আলোচনা। ইমরান খান একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পাকিস্তান দীর্ঘদিন ধরেই আফগানিস্তানে একটি পাকিস্তান বান্ধব সরকার আশা করেছে, কিন্তু এবার তিনি সেই নীতিটিকে একটু পাকিস্তানকে সরিয়ে আনছেন। বলছেন আফগানিস্তানের জনগণ যাদেরকে সমর্থন করবেন পাকিস্তান সেটাই মেনে নেবে। এটা বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন? হ্যাঁ, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা বলছেন যে পলিসি অফ স্ট্র্যাটেজিক ডেপথ এর আগে পাকিস্তান অনুসরণ করবে।
সেটা কি যে আফগানিস্তানের সরকার থেকে পাকিস্তান বান্ধব হতে হবে, যেমনটা অধিকাংশ রাষ্ট্রই মনে করে আশেপাশে তার একটা প্রভাব থাকতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে ইমরান খান মনে হচ্ছে যে তার পলিসি শিফট করেছেন। উনি বলছেন যে অর্গানিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, মানে আফগানিস্তানের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সে যেই হোক তার সঙ্গে পাকিস্তান তার সম্পর্ক বজায় রাখতে চায়। এতটুকুই বোঝা গেছে তার বক্তব্য থেকে। আপনি বলছিলেন যে আফগানিস্তানে তালিবান ছাড়াও বিভিন্ন গোষ্ঠী আছে এবং এই গোষ্ঠীগুলোর মধ্যে বোঝাপড়া সম্ভব হচ্ছে না, এবং মূলত পক্ষে আফগানিস্তানের যেটি স্বীকৃত সরকার সেটি কাবুল এবং তার আশপাশের একটি এলাকার মধ্যেই সীমিত রয়েছে। জনাব মাশরাফত হাসান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখন খেলার জগৎ রয়েছে আহসানুল হকের রিপোর্ট। খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। আমার সাথে ঢাকা থেকে যোগ দিয়েছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। দিলু ভাই, কেমন আছেন? ভালো। আমরা জানি যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যেকার যে সিরিজ, তাতে নিউজিল্যান্ড জয়ী হলো অনেক বছর পর। ইংল্যান্ড প্রথম ইনিংসে 303 রানে অল আউট হয়ে যায় এবং নিউজিল্যান্ড 388 রান করে। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে এসে তাদের ধস নেমে যায় 122 রানে অল আউট এবং নিউজিল্যান্ড 8 উইকেটে জয়ী হলো এই টেস্ট। ফলে এই টেস্ট সিরিজে তারা 1-0 ব্যবধানে জয়ী হলো। ইংল্যান্ডের প্রথম ইনিংসে আমরা দেখলাম উদ্বোধনী ব্যাটসম্যান বার্নস 81 রান করলেন এবং লরেন্স অপরাজিত ছিলেন 81 রানে। আর বোলারদের মধ্যে বোল্ট অত্যন্ত সফল ছিলেন, 4 উইকেট নিয়েছেন তিনি 85 রান দিয়ে। এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নামে নিউজিল্যান্ডের কনওয়ে 80 রান করলেন, ইয়াং করলেন 82 রান, টেলর করলেন 80 রান এবং ইংল্যান্ডের পক্ষে বোলারদের মধ্যে ব্রড 4 উইকেট নিয়েছেন 48 রান দিয়ে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খুবই চাপের মুখে পড়ে যায়, 122 রানে তারা অল আউট হয়ে যায়। কেউই তেমন কোনো রান করতে পারে। হেনরি 3টি উইকেট নিয়েছেন, ওয়াগনার 3টি উইকেট নিয়ে খুব একটা বেগ পেতে হয়নি। দ্বিতীয় ইনিংসে তারা নেমে 2 উইকেটে 41 রান করলো 10 ওভার 5 বলে এবং এই টেস্টে তারা জয়ী হলো। দিলু ভাই, এই টেস্ট ম্যাচ এবং নিউজিল্যান্ডের সিরিজ জয় সম্পর্কে কি ভাবছেন? এটা বলা যায় যে কদিন পরেই ভারতের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে নিউজিল্যান্ড। তারই একটা ড্রেস রিহার্সেল হয়ে গেল, কারণ আমরা জানি যে বিরাট কোহলির ভারত খুবই শক্তিশালী দল। ইংল্যান্ডের মাঠেই তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অনেকটা ধারণা করা হয়েছিল যে ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তাদের মনোবলটা একটু ভেঙে পড়বে, কিন্তু উল্টো কথা বলেছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। রস টেলর বলেছিলেন যে আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে যে আত্মবিশ্বাসটা তুলে নেব সেটাই কিন্তু আমরা ভারতের বিরুদ্ধে প্রয়োগ করতে চাই। তারা কিছু বলেছেন যে আমরা ভারত জানি যে অনেক শক্তিশালী দল, তারপরে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করব। তার নমুনা কিন্তু তারা রাখলেন বার্মিংহামের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে। ঘরের মাঠে ইংল্যান্ড নাম্বার 1 টেস্ট দল ছিল কিছুদিন আগে, তাদেরকে তারা 8 উইকেটে হারিয়েছে। বোলিং ব্যাটিং প্রতিটা ডিপার্টমেন্টেই ভালো করেছেন এবং রস টেলর, বিশেষ করে কনওয়ের কথাটা বলতেই হয়, যিনি প্রথম টেস্টেই খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেই কনওয়ে কিন্তু খুব কনফিডেন্টলি দ্বিতীয় টেস্টে দেখেছি যে ভালো ব্যাট করেছে এবং নিউজিল্যান্ডের দ্রুত গতির বোলাররা উইকেট থেকে যে ফায়দাটা তুলে নিয়েছিলেন তাতেই কিন্তু 122 রানে ধস নেমেছিল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে, যেটা সামালতে কোনো ব্যাটসম্যানের পক্ষেই সম্ভব হয়নি। সবচেয়ে ঘরের মাঠে এত কম রানে ইংল্যান্ড অনেকদিন পর কিন্তু তাদের ইনিংস অল আউট হলো। নিশ্চয়ই। একটু বাংলাদেশের ক্রিকেটের দিকে নজর দিতে চাই যে অতি সম্প্রতি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান তিনি আম্পায়ারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে
উইকেট ভেঙে ফেলেছেন এবং তারপরে কিছুটা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। এই বিষয়টি সম্পর্কে কিছুটা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। এই বিষয়টি সম্পর্কে একটু বলবেন সংক্ষেপে? হ্যাঁ, ঠিক তাই। কারণ সাকিব আল হাসান এই দেশের পোস্টার বয়, দেশের সেরা ক্রিকেটার। শুধু ক্রিকেটার বলে ভুল হবে, দেশের খেলাধুলার আইকন, যিনি টেস্ট র্যাঙ্কিং বা ওয়ানডে র্যাঙ্কিং বা টি-20 র্যাঙ্কিং বলে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার। স্বভাবতই তিনি যখন আউটের সিদ্ধান্তের আউট না পেয়ে যে কাণ্ডটা করেছেন, উনি যদিও বলেছেন যে সেটা তার ভুল হয়েছিল, যাই হোক, কিন্তু তিনি যে প্রতিবাদটা করেছেন, এটা যে ঢাকার ক্রিকেটের, ডোমেস্টিক ক্রিকেটের যে দুর্বল আম্পায়ারিং, তার বিরুদ্ধে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং পুরো দেশই কিন্তু দুর্ভাগ হয়ে গিয়েছে যে সাকিবের প্রতিবাদের ধরনটি হয়তো খারাপ হতে পারে, কিন্তু তিনি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ জানিয়েছেন এবং আজও কিন্তু সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। কারণ বোর্ড জরুরি সভায় বোর্ড প্রধান তারা কিন্তু যে রুলস এন্ড রেগুলেশনস তা দেখে সাকিবকে 3 ম্যাচের জন্য সাসপেন্ড করেছেন, 5 লাখ টাকা জরিমানা করেছেন এবং সাকিব কিন্তু ফেসবুক পেজে তার এই কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এবং আগামীকাল তার ক্লাব মাউন্ট স্পোর্টিং ক্লাব একটি প্রেস কনফারেন্স ডেকেছেন। তারা সাকিবের শাস্তি কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে সাকিব নিজেও কথা বলবেন। তবে সাকিব যেটাই করে থাকুন, ঢাকার ক্রিকেটে যে বোর্ড আম্পায়ারিং, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। আম্পায়ারিংটা আমরা টেস্ট ক্রিকেট খেলছি বা ওয়ানডে টি-20 খেলছি, আমাদের আম্পায়ারিং এর গ্রেডেশনটা কিন্তু খুব একটা উন্নত হয়েছে এটা বলা যাবে না। কারণ এখনো কিন্তু আইসিসির প্যানেল আম্পায়ার লিস্টে আমাদের কিন্তু কোনো তেমন প্রতিনিধি নেই যারা জোরালো ভাবে ডমিনেট করছে। আন্তর্জাতিক ক্রিকেট এত খেলা হচ্ছে, আমাদের আম্পায়াররা কিন্তু খুব একটা সুযোগ পাচ্ছেন বলে মনে হচ্ছে না। সেদিক থেকে বলা যায় যে আম্পায়ারিং এর স্ট্যান্ডার্ডটা সত্যি কি প্রশ্নবোধক কিনা, এ নিয়ে নাইমুর রহমান দুর্জয় এমপি, যিনি ক্রিকেট বোর্ড ডিরেক্টর, তাকে তিনিও আজ কথা বলেছেন যে এটা নিয়ে খতিয়ে দেখা হবে কেন আম্পায়ারিং বা কিভাবে পক্ষপাতিত্ব হচ্ছে তা খতিয়ে দেখে তার জন্য একটা পরামর্শ দাঁড় করাবেন, যাতে দূর ভবিষ্যতে এটা নিয়ে আর সমালোচনা না হয়। আম্পায়ারিং যেন আপগ্রেডেশন, এই ব্যাপারে বোর্ড কাজ করবে। নজর দিতে চাই একটু ফুটবলের দিকে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জমে উঠেছে। ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার খেলা শেষ হলো কিছুক্ষণ আগেই। সেই খেলার ফলাফল কি? ঠিক তাই, যে দীর্ঘদিন পর ঘরের মাঠে ইংল্যান্ড খেলতে নেমেছিল। উইম্বলিতে খেলাটা হলো, ইংল্যান্ডের লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম। গুটি কয় দর্শক ছিল, কারণ উইম্বলি বললেই আমরা বুঝি যে স্টেডিয়াম পূর্ণ দর্শক, ফুটবলের একটা আলাদা আকর্ষণ এই দর্শকরা। কিন্তু কোভিড এর জন্য সারা দুনিয়াতেই খেলাধুলাটা দর্শক শূন্য অবস্থায় হচ্ছে। কিন্তু রিসেন্টলি ইংলিশ লিগে আমরা দেখেছি শেষ দিকে কিছু সমর্থক কিন্তু মাঠে আসতে পারছিলেন, তারা খেলা দেখেছেন। এবং ইংল্যান্ডের আজকে হ্যারিকেনরা যখন খেলতে নেমেছিল তখন ওয়েম্বলিতে অল্প কিছু সংখ্যক দর্শকের প্রবেশাধিকার ছিল। প্রথমার্ধটা হিসেবে ফুটবল খেলেছে দুদল বলা যায়, কারণ ক্রোয়েশিয়া গত ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট এবং ইংল্যান্ড সেমিফাইনালিস্ট। স্বভাবতই একটা মর্যাদার লড়াই ছিল এবং ইংল্যান্ড ঘরের মাঠে খেলছে, তাদের একটা হোম অ্যাডভান্টেজ ছিল এবং কিছু দর্শক ছিল। সেই কাজটা প্রথমার্ধে গোল না পেলেও কিন্তু দ্বিতীয়ার্ধে তারা স্টার্লিং এর গোলে যে ম্যাচটা বের করে নিয়েছে, এটা একটা বড় প্রাপ্তি। এবং ইংল্যান্ড যে ফুটবলটা ডোমিনেট করে, বিশেষ করে ইংলিশ ফুটবলটা যে সারা দুনিয়ার অন্যতম সেরা লিগ, কম্পিটিটিভ লিগ, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং সেখানে যে খুব এক্সাইটিং খেলা হয়, কে কার সাথে জিতবে এটা আগে থেকে প্রেডিকশন করাটা কঠিন। তারপরও কিন্তু ইংল্যান্ড দল বহুদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ইউরোতে এবার দারুণ শুরু করেছে, এটা বলাই যায়। কারণ ক্রোয়েশিয়ার মতো দলের বিরুদ্ধে জয়টা কিন্তু ইংল্যান্ডকে একটা চাঙ্গা করে দিল। তারা এবার জোরালো ভাবে হয়তো পরের ম্যাচ, পরের ধাপের দিকে নজর দিতে পারবে।
টেনিসের দিকে নজর দিতে চাই খুব সংক্ষেপে, কয়েক সেকেন্ড বাকি আছে আমাদের মাত্র। ফ্রেঞ্চ ওপেন পুরুষ বিভাগের ফাইনাল চলছে, সেই খেলা কেমন হচ্ছে? বোধ করি যখন রজার ফেদেরার আর রাফায়েল নাদাল ছিটকে গেছেন, বিশেষ করে নাদাল কিন্তু জোকোভিচের কাছেই হেরেছেন, যেটাকে বলা হয় যে ক্লে কোর্টের রাজা নাদাল, তাকে হারিয়ে কিন্তু জোকোভিচ এসেছেন ফাইনালে। সত্যই তার জন্য কাজটা অনেকটা সহজ, যদিও ফাইনাল ডিফারেন্ট বল গেম, ডিফারেন্ট অ্যাটমসফিয়ার এবং বড় ম্যাচের প্লেয়ার এই নাদাল, তার জন্য কিন্তু শিরোপা লড়াইটা খুব কঠিন হবে অন্তত আমি মনে করি না। আর প্রতিপক্ষ যে খুব একটা প্রতিরোধ করবে, ডেফিনেটলি ফাইনালে এসেছেন, ভালো একটা ফাইট হলো, ফেভারিট কিন্তু ডেফিনেটলি নোভাক জোকোভিচ। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যে জোকোভিচ একটু চাপের মুখে আছেন, তিনি কিন্তু একটু পিছিয়ে আছেন। খেলা শেষ পর্যন্ত কি হয় দেখা যায়। ডেফিনেটলি, কারণ আগের ম্যাচটাই যেভাবে লড়াই করতে হয়েছিল তাকে এই রাফায়েল নাদালের বিরুদ্ধে, সেখানেও কিন্তু অনেকটা পিছিয়ে থেকেই লড়াই করেছিলেন। তবে সবারই চোখ থাকবে এখানে, কারণ এমন একটা খেলা যে ইভেন ম্যাচ ডেতে যিনি ভালো খেলবেন, এই এমন একটা উচ্চতায় খেলা, একটু ভুল করেই কিন্তু সেখান থেকে ফিরে আসা কঠিন। ফ্রেঞ্চ ওপেনে জোকোভিচের বিরুদ্ধে খেলছেন যিনি, তিনি হচ্ছেন সিসিপাস। এই ছিল খেলার খবর। এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। দারিদ্র্য ও অসমতা থেকে জনগণকে দূর করতে মেয়েদের শিক্ষাদান হতে পারে অন্যতম প্রধান অবলম্বন, যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি রচনা করতে পারে। শিক্ষায়নরত প্রতিটি মেয়ে 10% হারে ভবিষ্যতের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। একটি শিশু যার মা পড়তে জানে, সে শিশুটির 5 বছরের ঊর্ধ্বে বেঁচে থাকার সম্ভাবনা 50% বেশি, 100% স্কুলে যাওয়ার এবং 50%-এরও বেশি রোগ থেকে মুক্ত থাকার সম্ভাবনা থাকে। তথাপি কোভিড মহামারীর আগে যে 13 কোটি 20 লক্ষ মেয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, তারা তা যায়নি। এর অনেক কারণ রয়েছে এবং এক একটি দেশে তা এক এক রকমের। এতে অন্তর্ভুক্ত রয়েছে দারিদ্র্য, লিঙ্গভিত্তিক অসমতা, বৈষম্য, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং শিশুদের জোরপূর্বক বিবাহ দেয়া। সম্প্রতি সর্বোচ্চ মহামারীকালীন সময়ে 160 কোটি শিশুর শিক্ষাদান কর্মসূচি ব্যাহত হয়। ইউনেস্কোর হিসেব অনুযায়ী 10,10,000 মেয়ে কোভিড মহামারীর পরে স্কুলে ফিরবে না। সে কারণেই মে মাসের গোড়াতে ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমন্বয়ে গঠিত আন্তঃসরকারি সংস্থা G7 মেয়েদের শিক্ষা কর্মসূচির ঘোষণা দেয়, যেখানে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশগুলির জন্য 2টি বিশ্বজনীন উচ্চাভিলাষী কর্মসূচির কথা জানানো হয়। প্রথম লক্ষ্যটি হচ্ছে 2026 সালের মধ্যে আরো 4 কোটি অতিরিক্ত মেয়েকে স্কুলে পাঠানো। দ্বিতীয়টি হচ্ছে 2026 সালের মধ্যে নিশ্চিত করা যে আরো 2 কোটি মেয়ে 10 বছরের মধ্যে যেন পড়তে পারে। ইউএসএইড এর প্রশাসক সামান্থা পাওয়ার, যিনি সম্প্রতি G7 বিদেশ মন্ত্রী সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন, বলেন যুক্তরাষ্ট্র G7 শিক্ষা ঘোষণাকে স্বাগত জানাচ্ছে। তিনি বলেন, আমরা যদি এসব মেয়েদের স্কুলে আনতে না পারি, তবে বিশ্বের একটি প্রজন্মকে হারানোর ঝুঁকি থাকবে। তিনি বলেন, তার কথায় জন্ম থেকে যৌবন প্রাপ্তি পর্যন্ত মেয়েদের প্রতিটি দিনের উন্নয়নে আমেরিকা সহায়তার বিশেষ ভূমিকা রাখছে, যে সহায়তা তাদের বিকাশের প্রতিটি স্তরে তাদের চাহিদার কথা ভেবে দেয়া হয়ে থাকে। তিনি বলেন, তার কথায় সরকারের প্রতিটি স্তরে মেয়েরা যেন শিক্ষিত, স্বাস্থ্যবতী হয়, ভয়ভীতি, সহিংসতা এবং জীবনের প্রতিটি স্তরে বৈষম্য থেকে মুক্ত থাকে, তার উন্নয়ন নিশ্চিত করতে হবে। প্রশাসক পাওয়ার বলেন, কতিপয় বিনিয়োগের সুফল আসে যখন আমরা দেখি যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কাজের মাধ্যমে মহিলাদের পরিপূর্ণ সম্ভাবনার সুযোগ করে দেয় এবং মহিলাদের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করে। তিনি বলেন, মেয়েরা 10% বেশি স্কুলে গেলে দেশের মোট উৎপাদন 3% বাড়তে সাহায্য করে। আমাদের বহু দশকের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা একত্রিত হয়ে মেয়েদের শিক্ষার উন্নয়নে অবদান রাখতে পারি, যাতে নিশ্চিত হয় যে আমরা সম্ভাবনাময় এবং বিকশিত একটি প্রজন্মকে না হারাই। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। আর এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সেলিম হোসেন।
This